তো খাতাপত্র খুলে ফেল। আজকে যেই চ্যাপ্টারটা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এই চ্যাপ্টারটার আর একটা নাম হচ্ছে ইনকমপ্লিট রেকর্ডস। চ্যাপ্টারের নাম শুনেই বুঝতে পারছিস, ইনকমপ্লিট রেকর্ডস মানে কোনো রেকর্ডই কমপ্লিট থাকবে না, ইনকমপ্লিট রেকর্ডস। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা করবো। অ্যাকচুয়ালি এর বেসিক ফান্ডাটা কি সেই জিনিসটা তোকে বুঝিয়ে দিচ্ছি আগে, আমার সঙ্গে সঙ্গে টুকতে পারিস। কি বলছি দেখ, এখন তোরা ধর স্টুডেন্ট আছিস, ঠিক আছে, এখন পড়াশোনা করছিস, এখন স্টুডেন্ট আছি। একটা সময় পর আমাদের পড়াশোনা যখন শেষ হবে, ঠিক আছে, পড়াশোনা যখন শেষ হবে, আমরা যখন বড় হব, কেউ না কেউ তো কোনো না কোনো কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকবে। ঠিক আছে, কেউ না কেউ তো বিভিন্ন কাজকর্মে লিপ্ত হবে। এখন আমরা পড়াশোনা করছি, মেন উদ্দেশ্য কি, এখন পড়াশোনা করছি, বড় হয়ে কোনো কাজকর্ম করব। ঠিক আছে, তো এখন স্টুডেন্ট, বুঝতে পারছিস তো, এখন পড়াশোনা করছিস, স্টুডেন্ট আছিস, একটা সময় পর আমরা বড় হব, বড় হয়ে কোনো কাজকর্ম করব। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করতে পারে। ঠিক আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করতে পারে। কেউ কি করতে পারে দেখ, বলছি আমরা 3 ধরনের কাজে লিপ্ত হতে পারি। 3 ধরনের কাজে কিরকম? প্রথম অপশন হচ্ছে আমরা কি করতে পারি, জব করতে পারি। কি বললাম বুঝতে পারলি? কেউ জব করতে পারি, ধর টিসিএস কোম্পানি আছে, জেনপ্যাক্ট আছে, উইপ্রো আছে, বিভিন্ন ধরনের কোম্পানি, বড় বড় এমএনসি কোম্পানিতে আমরা চাকরি করতে পারি, বা যে কোনো কোম্পানিতে আমরা চাকরি করতে পারি। ঠিক আছে, তো সে আমি এমএনসি কোম্পানিতে চাকরি করব বা গভর্নমেন্ট সার্ভিস করব, তো যে কোনো জায়গায় আমরা চাকরি করতে পারি। আর কি করতে পারি, আমরা যে বড় হব, বড় হয়ে 3 ধরনের কাজে লিপ্ত হতে পারি। একটা কি কাজ করতে পারি, চাকরি করতে পারি, জব। আর একটা কি করতে পারি, বিজনেস করতে পারি। কি বললাম, বিজনেস করতে। অনেকে ইচ্ছা না চাকরি করবো না, বিজনেস করবো, এটাও করতে পারি। কি বললাম বুঝতে পারছিস? আর একটা কাজ করতে পারি, এই দুটো ছাড়াও আর এক ধরনের কাজ করা যায়। সেটা কি, অ্যাকাউন্টিং ফার্ম খুলতে পারি। কি করতে পারি, অ্যাকাউন্টিং ফার্ম খুলতে পারি। এই 3 ধরনের কাজে আমরা লিপ্ত হতে পারি। আমরা চাকরি করতে পারি, না হলে বিজনেস করতে পারি, না হলে অ্যাকাউন্টিং ফার্ম। অ্যাকাউন্টিং ফার্ম সবাই খুলতে পারে না। অ্যাকাউন্টিং ফার্ম হতে গেলে তোকে কমার্সের স্টুডেন্টই হতে হবে, কমার্স নিয়ে ভালো নলেজ থাকবে, তাহলে অ্যাকাউন্টিং ফার্ম খোলা যাবে। ঠিক আছে, অ্যাকাউন্টিং ফার্ম মানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তারাই অ্যাকাউন্টিং ফার্মটা খোলে। জেনারেলি অ্যাকাউন্টিং ফার্ম খোলে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তারাই অ্যাকাউন্টিং ফার্মটা খোলে। তো আমি মনে করছি আমরা যে আলোচনা করছি, আমরা কমার্সের স্টুডেন্ট। ঠিক আছে, তো আমরা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছি। কি বললাম বোঝা যাচ্ছে তো? তো আমরা যে পড়াশোনা করে, কেউ সায়েন্সে পড়ে, কেউ কমার্সে পড়ে, কেউ আর্টসে পড়ে। আমরা যখন পড়াশোনা কমপ্লিট হবে, তখন একটা সময় পর আমরা কেউ জব করব, কেউ বিজনেস করব, আর কেউ অ্যাকাউন্টিং ফার্ম খুলতে পারে। অ্যাকাউন্টিং ফার্ম খুলতে গেলে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্টসের স্টুডেন্টই হতে হবে, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। তো ব্যাপারটা বুঝতে পারলি তো? আর এই যে অ্যাকাউন্টিং ফার্ম, 3 জনের জন্য অ্যাকাউন্টিং ফার্ম হয়। 3 রকমের অ্যাকাউন্টিং ফার্ম হয়। কি বললাম বুঝতে পারলি? অ্যাকাউন্টিং ফার্ম 3 জনের জন্য হয়। কিছু হয় স্মল বিজনেস, বোঝাচ্ছি, স্মল, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে লার্জ। এই যে বিজনেস হয় না, বেসিক্যালি আমরা যদি বিজনেস দেখি, 3 ধরনের বিজনেস তোরা দেখতে পারবি। একটা হচ্ছে ছোট বিজনেস। ছোট বিজনেস বুঝতে পারছিস? ধর পাড়ায়, ধর যে কোনো একটা মুদিখানা দোকান, হ্যাঁ না, পাড়ায় দেখবি অনেক ছোট মুদিখানা দোকান হয়। কি মনে হয়, আমি যদি একটা উদাহরণ দিই, বা মুদিখানা দোকান, বা রাস্তার মোড়ে দেখলি পানের দোকান, বা দেখবি সকালবেলা উঠে আমরা দুধ কিনতে যাই, দুধের দোকান, বা দেখবি রোডের মুখে পেপার পাওয়া যায়, দুধ পেপার সব পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছিস তো? কেউ ফুল বেচে, তারাও তো বিজনেস করছে, চাকরি তার করছে না, তারা তো বিজনেস করছে। এখন কি মনে হয়, ওরা কি হিসাব রাখে? ওরা কখনোই হিসাব রাখতে পারে না। ওরা তো এমনি সেরকম, যারা করে হতো সেরকম অ্যাকাউন্টসে সেরকম কোনো নলেজ নেই, ওরা হিসাবও রাখতে পারে না। আমার কথাটা বুঝতে পারছিস তো? কথাটা মন দিয়ে শোন। ধর আজকে আমার পাড়ার মুদিখানা দোকান, ওকে গিয়ে যদি জিজ্ঞাসা করিস, আচ্ছা তুমি যে বিজনেস করলে এই বছর তুমি কত টাকা প্রফিট করলে, ও বলতে পারবে না, ও কোনোদিন বলতে পারবে না, ওর পক্ষে বলার সময়, ও কখনোই হিসাব রাখে না। সেরকম ধর তোর মোড়ে, ধর কোনো পাড়ার মোড়ে গেলি, কোনো চায়ের দোকান, বুঝতে পারছিস তো, ও ছোটোখাটো বিজনেস, তো এরা কখনোই হিসাব রাখে না। কিন্তু ওরও একটা সময় পর জানতে ইচ্ছা করে, আমি বিজনেস করলাম, এই যে আমি একটা বছর চায়ের দোকান চালালাম, চায়ের দোকান চালিয়ে আমি কি আদৌ কোনো টাকা ইনকাম করতে পেরেছি, প্রফিট করতে পেরেছি, সেটা ওর মনে জানতে ইচ্ছা করে। কি বললাম বুঝলি? ওর কাছে জানতে ইচ্ছা করে। তো সেই জিনিসটা জানার জন্য ও তো আর নিজে নিজে প্রফিটটা বের করতে পারবে না। তো কি মনে হয়, দেখ যে চায়ের দোকান চালায়, তো সবাই তো আর পড়াশোনা জানে না, অনেকেই তো চায়ের দোকান চালায়, সবাই পড়াশোনা জানে না, তাহলে ও কি করে প্রফিট বের করবে? ওর তো নিশ্চয়ই কারোর সাহায্য নিতে হবে, হ্যাঁ কি না? কোনো লোকের তো সাহায্য নিতে হবে। তো ও চলে যাবে তখন অ্যাকাউন্টিং ফার্মে চলে যাবে। অ্যাকাউন্টিং ফার্মকে বলবে, গিয়ে ও সমস্ত ইনফরমেশন দেবে, ও ডেটা দেবে,
ও বলবে ও কিছু মানে অ্যাকাউন্টিং ফার্মে যারা কাজকর্ম করে ও তাদেরকে বলবে, ও কিছু ইনফরমেশন দেবে, তো সেই ইনফরমেশনগুলো ওরা কালেক্ট করে বলতে পারবে যে হ্যাঁ তুমি এই বছরে এত টাকা প্রফিট করেছো। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে স্মল বিজনেস। মিডিয়াম বিজনেস কোনটা? একটু বড় বিজনেস। ধর কারোর ইচ্ছা হলো একটা কারখানা, দেখবি এখন আমাদের পাড়ার অনেক পাড়ায় দেখবি গেঞ্জির কারখানা আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কারখানা আছে। তা কেউ ধর ফ্যাক্টরি খুলতে পারে, ঠিক আছে, কেউ ধর শোরুম খুললো, মানে একটু বড় বিজনেস, এর তুলনায় একটু বড় বিজনেস, একটু বড় বিজনেস, ঠিক আছে। তো সে মানলাম সে একটু জানে পড়াশোনা বা অ্যাকাউন্টসের একটু নলেজ আছে, পুরোপুরি নলেজ নেই, বা সেরকম ক্ষেত্রে ও নিজে কিছু হিসাব করলো, নিজেও সবসময় পুরো পারফেক্ট হিসাব করতে পারবে না। এবার এরকম বিজনেসের ক্ষেত্রে তোরা দেখবি, তুই যদি আমি বলি তো যে কোনো পাড়ার মধ্যে দেখবি অনেক এখন গেঞ্জির কারখানা হয়েছে, ওরা কেউ অ্যাকাউন্টেন্ট রাখে না। যে কোনো অ্যাকাউন্টেন্টকে রাখতে গেলে 20,000 30,000 টাকা দিতে হবে স্যালারি, ও কোনোদিন করবে না, কোনোদিন রাখবে না, এত টাকা দেবে না, এত টাকা দেবে না। তো তারাও কি করে, তারাও চলে যায় এই অ্যাকাউন্টিং ফার্মের কাছে চলে যায়। ওরা ওদের সমস্ত ডেটা দেবে, ওরা বলবে এই ডেটা দেবে, বলবে তুমি আমার প্রফিটটা বের করে দাও। কি বললাম, বুঝতে পারছিস তো? তাহলে কারা বুঝতে পারলি? এরা স্মল, একদম ছোট দোকান। তো ছোট দোকান কি মনে হয়, ধর আজকে যদি একটা ধর পাড়ার মধ্যে ধর চায়ের দোকান কোনো অ্যাকাউন্টেন্ট রাখে? মনে হয় কোনোদিন অ্যাকাউন্টেন্ট রাখবে না। চায়ের দোকানে কি অ্যাকাউন্টেন্ট রাখবে? তো ওর টাকাই তো ও চায়ের দোকানে যত টাকা কামাবে আর তার থেকে অ্যাকাউন্টেন্টকে অর্ধেক টাকা নিয়ে চলে যাবে। কি বললে, বুঝতে পারছিস তো? এও অ্যাকাউন্টেন্ট রাখবে না, অ্যাকাউন্টেন্টের প্রচুর টাকা, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট রাখবে না, ঠিক আছে। তো তারপর হলো লার্জ। শোন, লার্জ কোনটা আমি উদাহরণ দিই, টাটা কোম্পানি, এটা হচ্ছে লার্জ, সবচেয়ে বড় কোম্পানি, এটাও বিজনেস। টাটা কোম্পানি বলতে পারিস, তারপর জেনপ্যাক্ট বলতে পারিস, ঠিক আছে, তারপর রিলায়েন্স কোম্পানি বলতে পারিস, ঠিক আছে, এরকম বিজনেস। এরাও কিন্তু এদের কাছে যায়, বলবি স্যার এদের কাছে অ্যাকাউন্টেন্ট থাকে, এখানেই তো সবাই চাকরি করতে যায়, এদের কাছে সমস্ত আমাদের মতন লোকেরা চাকরি করতে যায় এবং মাস গেলে 20,000 30,000 40,000 টাকা স্যালারি পায়। তো ব্যাপারটা কি হয়, লার্জ কোম্পানিতে ওরা অ্যাকাউন্ট প্রপার মেনটেন করে, ঠিকঠাকভাবে মেনটেন করে, কিন্তু কোনো কারণে অ্যাকাউন্টিংয়ের ডেটাগুলো মিস হয়ে যেতে পারে। সাপোজ বড় একটা কোম্পানি কোনো কারণে ফাইল হারিয়ে গেছে, আমার কথাটা বুঝতে পারছিস, ফাইল হারিয়ে গেছে, হতেই পারে, আগুন লাগতে পারে, কোম্পানিতে আগুন লেগে যেতে পারে, ফাইল হারিয়ে যেতে পারে। তখন ওদের হিসাব জানা দরকার, কত টাকা প্রফিট, সাপোজ এটা কত সাল, 21 সাল, সাপোজ কোনো বছর 20 সালে আগুন লেগে গেছে বা 20 সালে কোনো ফাইল মিস হয়ে গেছে, কিন্তু তো প্রফিট জানতে হবে। তো প্রফিট জানার জন্য ও চলে যাবে অ্যাকাউন্টিং ফার্মে। আমার কথাটা বুঝতে পারছিস? তার মানে অ্যাকাউন্টিং ফার্ম হচ্ছে এমন একটা ফার্ম, সমস্ত বিজনেস সেই ছোট থেকে বড় বা মাঝারি সব বিজনেসই এদের কাছে যায় ওদের প্রফিটটা জানার জন্য। কি বললাম, বুঝতে পারলি তো? ওদের প্রফিটটা জানার জন্য কিন্তু ওরা চলে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফার্ম, তোরা যদি ফার্ম দেখিস, অ্যাকচুয়ালি কোনো ফার্ম চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই একটা চার্টার্ড ফার্ম হয়। এই চার্টার্ড ফার্ম কি হয়, সমস্ত অ্যাকাউন্টেন্টরা কাজ করে, এখানে অনেক লোক কাজ করে, এখানে আবার অনেক লোক কাজ করে, এই সমস্ত এরা সমস্ত ইনফরমেশন দেয়, সেই কাজগুলো ওরা করে। এবার তোরা বলতে পারিস যে এরা কি ইনফরমেশন দেবে, কি ইনফরমেশন দেবে, সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব। কি বললাম, বুঝতে পারছিস তো? এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখ, এরপরে যেটা বলছি, অ্যাকচুয়ালি এইটা জিনিসটা আপনি ফান্ডাটা বুঝতে পারলি, ফান্ডাটা কি বুঝতে পারলি তো? এবার পড়বো মেথড, এই চ্যাপ্টারের কিছু মেথড আছে, ঠিক আছে। তো সিঙ্গেল এন্ট্রি করার জন্য আমাদের কাছে দুটো মেথড খোলা আছে, একটা মেথডের নাম হচ্ছে তোর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। কি বললাম, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আর একটা মেথড হচ্ছে তোমার কনভার্সন মেথড। তাহলে কটা মেথড খোলা আছে আমাদের কাছে? একটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর একটা কনভার্সন মেথড। তার মানে আমাদের অ্যাকাউন্টিং ফার্মে 3 ধরনের লোক আসছে। দেখ, কত ধরনের লোক? 3 ধরনের লোক আসছে, শুনছিস তো? আমাদের অ্যাকাউন্টিং ফার্মে এই 3 ধরনের লোক আসছে। আর সিঙ্গেল এন্ট্রি করার জন্য আমার কাছে দুটো মেথড খোলা আছে, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে কনভার্সন মেথড। তো এই যে স্মল আছে না, স্মল, ভালো করে শোন, এই যে স্মল, 3 ধরনের লোক আমাদের কাছে আসে অ্যাকাউন্টিং ফার্মে, স্মল, মিডিয়াম আর লার্জ। এই স্মলদের জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স খোলা হয়। কাদের জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স খোলা হয়? স্মলদের জন্য। আর কনভার্সন কাদের জন্য? মিডিয়াম আর লার্জের জন্য। তো জিনিসটা মোটামুটি মাথায় ঢুকছে তো? দেখে নে, আমি তারপর বলছি, টুকে নে। আচ্ছা দেখ, তাহলে কি বলছিলাম, মানে 3 ধরনের লোক, স্মল, মিডিয়াম, লার্জ, 3 ধরনের লোকই আমাদের অ্যাকাউন্টিং ফার্মে চলে আসে ওদের বিজনেসের প্রফিটটা জানার জন্য। 3 ধরনের লোক আসবে, ঠিক আছে। তো এই যে এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে
প্রফিট বের করার জন্য আমাদের কাছে দুটো মেথড খোলা আছে, একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর একটা কনভার্সন মেথড। ঠিক আছে, যদি এরা আসে তাদের জন্য আমি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব, আর যদি এরা আসে তাদের জন্য আমি কনভার্সন মেথড করব। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক জিনিস। এবার বলি কেন আমি এই দুজনের ক্ষেত্রে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে পারবো না? একদম কনসেপ্টটা খুবই ইজি। কারণ হচ্ছে এদের ক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রচুর হয়, প্রচুর, মানে এরা হচ্ছে এদের বিজনেসটা খুব বড় ধরনের বিজনেস, অনেক ইনফরমেশন থাকবে এখানে। কিন্তু এটা যেহেতু একদমই ছোট বিজনেস, খুব একটা বেশি ইনফরমেশন থাকবে না, পাড়ার চায়ের দোকান, খুব একটা বেশি থাকবে না ট্রানজ্যাকশন। কিন্তু তুই যদি বলিস পাড়ার চায়ের একটা ধর ফ্যাক্টরি, প্রচুর ট্রানজ্যাকশন হবে, বা টাটা কোম্পানি, প্রচুর ট্রানজ্যাকশন হবে। সেক্ষেত্রে এখানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা করাটা খুব একটা যুক্তিযুক্ত নয়, মানে খুব মানে এর কিছু লিমিটেশন থাকবে। কি বললাম বুঝতে পারছিস তো? অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর বুঝতে পারছি, এটা মুছছি এবার আমি এবার এদেরকে নিয়ে আলোচনা করব, স্মল বিজনেসের কী কী ইনফরমেশন দিয়ে দেয়। ঠিক আছে, তো কী কী ইনফরমেশন দিয়ে দেয় সেটা আমি তোদের বলছি। ঠিক আছে, তো এখানে লিখছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আর যেটা বললাম না, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর কনভার্সন মেথড, তোদের সিলেবাস আবার কনভার্সন মেথড নেই, তোদের নেই। ঠিক আছে, তোদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সই আছে, কনভার্সন মেথড একটু বড়দের আছে, মানে যখন কলেজে উঠবি তখন কনভার্সন মেথডটাই আছে, এখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আছে। ঠিক আছে, তো খুব সোজা জিনিস এটা। এখানে লিখছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এখানে একটা বড় দাগ কাটবো। ঠিক আছে, তো এখানে দেখ লিখছি 1-1-20, মানে এটা কি বুঝতে পারছি, ডেফিনিশন করেছিলাম টাইম লাইন, এটাকে টাইম লাইন বলে বুঝতে পারছিস, টাইম লাইন ডেফিনিশন করার সময় শিখেছিলাম। তো 1-1-20, আর এটা কি 31-12-20, শুনছিস তো, দেখতে পাচ্ছিস তো, বুঝে নে, এটা টুকবি, এখন টুকিস না, একটু বুঝে নে, কারণ একটু বোঝার ব্যাপার আছে, আগে টুকলে অসুবিধা হবে। তার মানে কি করলাম, এটা একটা টাইম লাইন করলাম, এটা একটা টাইম লাইন করলাম। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা শিখছি, কি এসছে ধর ছোট দোকান, ধর কোনো একটা পাড়ার মুদিখানা দোকান, একটা অ্যাকাউন্টিং ফার্মে এসছে, শুনছিস তো, পাড়ার একটা মুদিখানা দোকানের মালিক অ্যাকাউন্টিং ফার্মে এসে ও বলছে কি আমি জানতে চাই আমি যে এবছর ব্যবসাটা করলাম, ব্যবসা করে কি আমার প্রফিট হলো না লস হলো, অর্থাৎ আমি বিজনেস করে কি এবছর কিছু কোনো টাকা পয়সা কামাতে পেরেছি, সেটাও জানতে চায়, এসে জানতে চায়। তখন অ্যাকাউন্টিং ফার্মে যারা অ্যাকাউন্টস দেখাশোনা করে সে তখন জানতে চাইলেও সে তার কাছে কিছু জিনিস জানবে। কি বললাম বুঝতে পারছিস, সে তখন কিছু জিনিস জানবে, নাহলে ও যদি কিছু না বলে ও কি করে প্রফিট বের করবে, কিছু তো বলতে হবে, ও কিছু কয়েকটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনে যদি অ্যান্সারগুলো দিয়ে দেয় ও সঙ্গে সঙ্গে বলে দেবে প্রফিট কত, কি জানতে চাইবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোরা বলি স্যার প্রফিট তো আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি, গ্রস প্রফিট নেট প্রফিট না, ওইগুলো তো খুব ডিটেলস, ওটা করা যাবে না ওখানে। ওই যখন গ্রস প্রফিট নেট প্রফিটের গল্পটা আসবে সেটা কনভার্সন মেথড, যখন যেখানে প্রচুর ট্রানজ্যাকশন থাকবে, মানে প্রপার ওইতে অ্যাকাউন্টস করবো, সেটা গ্রস প্রফিট নেট প্রফিট, ওটা না, কনভার্সন মেথড। তো আমাদের এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ভালো করে বুঝতে পারছিস তো, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটু অন্য কথা জিজ্ঞাসা করবে, ওরা বলবে আচ্ছা তোমরা যখন বিজনেস স্টার্ট করেছিলে বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল, কি বললাম, বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল। ঠিক আছে, তো তখন জানতে যাবে বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল, কি বললাম বুঝতে পারছিস তো। তো ওইটা ছোট যে মুদিখানা দোকান আছে, মুদিখানা দোকানের মালিককে অ্যাকাউন্টিং ফার্মের লোকরা বললো যে আচ্ছা তোমার বিজনেসের শুরুতে ক্যাপিটাল কত ছিল, ঠিক আছে, বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল। তখন বললো বছরের শুরুতে ধরো ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা, মন দিয়ে শুনিস কিন্তু, কি বললাম বুঝতে পারলি, বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল, বললো 8 লাখ টাকা। তো তারপরে আরো কিছু জিজ্ঞাসা করলো, বললো আচ্ছা বলো এখন তোমার ক্যাপিটাল কত, এখন মানে বছরের শেষে, আমার কথাটা বুঝতে পারছিস তো, বছরের শেষে ক্যাপিটাল কত। ও তখন বলে দিল 15 লাখ টাকা। এই দুটো ইনফরমেশন বলেছে। আমার কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করিস, বোঝার চেষ্টা করিস, কিছু নেই অঙ্কের মধ্যে, আমি ফর্মুলা দিয়ে দিতে পারি প্রফিট বের করার, ফর্মুলা দিলে মনে থাকবে না। তো এই যে বছরের শুরুতে যে ক্যাপিটালটাকে কি বলতে পারি, ওপেনিং ক্যাপিটাল। বছরের শুরুতে যে ক্যাপিটাল হয়, আরে বছরের শুরুতে যে স্টকটাকে ওপেনিং স্টক বলি, তাহলে বছরের শুরুর ক্যাপিটালটাকে কি বলবো, ওপেনিং ক্যাপিটাল। তো এটাকে তো বলতেই পারি ওপেনিং ক্যাপিটাল। একই রকম ভাবে বছরের শেষের ক্যাপিটালটাকে কি বলবো, ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে, তো তোরা নিজেরাই বলতে পারবি। তো ফার্মে গেছে ওই তোর মুদিখানা দোকানের মালিক, ফার্মে গেছে, ফার্মে গিয়ে বলেছে বছরের শুরুতে আমার ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা আর বছরের শেষে ক্যাপিটাল 15 লাখ টাকা, তাহলে আমার প্রফিট কত। তো তোরা নিজেরা কি বলবি বল, বছরের শুরুতে 8 লাখ টাকা ছিল, বছরের শেষে 15 লাখ টাকা হলো, তাহলে ক্যাপিটাল কত টাকা বাড়লো, 7 লাখ টাকা বাড়লো। মানে কোনটা থেকে কোনটা মাইনাস করতে হবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শুরুতে 8 ছিল শেষে 15 হলো, তাহলে বাড়লো তো, কত টাকা বাড়লো, 7 টাকা কেন বাড়লো, ক্যাপিটাল কেন বাড়লো, আরে প্রফিট করলেই তো ক্যাপিটাল বাড়বে। আমার কথাটা বুঝতে পারলি, ক্যাপিটাল বাড়তে পারে অনেক কারণে,
তো একদম বেসিক জিনিস দেখ, বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা, বছরের শেষে ক্যাপিটাল হলো 15 লাখ টাকা। তার মানে যে 7 লাখ টাকা যে ক্যাপিটাল যে ইনক্রিজ হলো, কি কারণে ক্যাপিটালটা বাড়লো? প্রফিট হয়েছে, ঠিক আছে। তো তখন অ্যাকাউন্টিং ফার্মের যে অ্যাকাউন্টেন্ট সে বলে দিল তুমি এই বছর ব্যবসা করে কত টাকা প্রফিট করেছো? 7 লাখ টাকা। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি করে করলাম? তাহলে কি করে করলাম দেখ, তুই নিজেই দেখ, তোদের টুকতে হবে না কিন্তু, বারবার বলি যখন টুকতে বলবো ঠিক তখন টুকবি। তাহলে কি করে প্রফিট বের করলাম বল, কি করে প্রফিট বের করলাম? বলি স্যার বল না কি করে প্রফিট বের করলাম, কি করে তোরা বল? ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। দেখ লিখছি ক্লোজিং ক্যাপিটাল, তোরা লিখবি না কিন্তু, ক্লোজিং ক্যাপিটাল 15 লাখ টাকা মাইনাস ওপেনিং ক্যাপিটাল 8 লাখ টাকা। কত প্রফিট হলো? 7 লাখ টাকা প্রফিট। হ্যাঁ কি না, বুঝেছিস? হয়ে গেল, এই ইনফরমেশন হয়ে গেল। প্রফিট বের করে নিয়েছে, ও 7 লাখ টাকা প্রফিট করে নিয়েছে। এবার যে ওর প্রফিটটা বের করে দিল তাকে তো কিছু পেমেন্ট করতে হবে, যে অ্যাকাউন্টের কাজ করছে তাকে তো কিছু টাকা পয়সা দিতে হবে, একটা ফিস দিতে হবে, দিয়ে দেবে, বাড়ি চলে যাবে, ঠিক আছে, কাজ হয়ে গেল। কিন্তু ওর যখনই এই প্রফিটটা বেরিয়ে গেল তখন মানে মুদিখানা দোকানের মালিকের এবার কিছু কথা মনে পড়লো, দেখ এইগুলো তো ও তো একটা মোটামুটি একটা এস্টিমেট করে বলে, এইগুলো কেউই অ্যাকুরেট ফিগার দিতে পারবে না। অ্যাকুরেট ফিগার কেউ না, এই চ্যাপ্টারটার নামই বলছে কি ইনকমপ্লিট রেকর্ড। ভালো করে শোন, কোনো রেকর্ড ওর কাছে কমপ্লিট নেই, ইনকমপ্লিট রেকর্ড দেবে, ঠিক আছে। তো বছরের শুরুতে এটা বললো আর বছরের শেষের কথা এটা বললো। এবার ওর একটা কথা মনে পড়লো, বছরের মাঝামাঝি সময় যে মুদিখানা দোকান চালাচ্ছে, আচ্ছা যে মুদিখানা দোকান চালাচ্ছে সে তো আর কোনো কাজকর্ম করে না, তাহলে তোকে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, তাহলে টাকা পয়সা কোথা থেকে পাবে? ব্যবসা থেকে নেবে, এটাকে কি বলে? ড্রয়িংস বলে। আচ্ছা শুধু কি খাওয়া দাওয়ার জন্য টাকা নেবে? আরও তো অনেক কথা থাকতে পারে, ছেলে মেয়ে পড়াশোনা করবে, তার প্রতি মাসে টিউশন ফিস, ও ধর কোনো বাড়িতে ভাড়া থাকে, মন দিয়ে শুনবি, তাহলে সেই বাড়ির ভাড়া দিতে হবে, কোথা থেকে টাকা নেবে? নিশ্চয়ই ব্যবসা থেকে টাকা নেবে। কি কারণ হতে পারে? আর কি হতে পারে? কি বললাম? ছেলে মেয়ের পড়াশোনার খরচ, নিজের সংসারের খরচ, আচ্ছা বাড়িতে কোনো সার্ভেন্ট রেখেছে তার টাকা, সেটাও নিতে পারে। ও ধর বাইরে ঘুরতে যাচ্ছে, টাকা লাগবে, কোথা থেকে নেবে? ব্যবসা থেকে নেবে। বিভিন্ন কারণে ব্যবসা থেকে টাকা তুলতে পারে। তার মানে তোরা তো প্রথম বেসিক অ্যাকাউন্টিং টার্ম যখন শিখেছিলাম প্রথমেই বলেছিলাম একটা ড্রয়িংস বলে একটা কথা বলে। ড্রয়িংস কাকে বলে? ব্যবসার মালিক, বিজনেসের মালিক নিজের প্রয়োজনে কথাটা বলেছিলাম, নিজের প্রয়োজনে ব্যবসা থেকে যদি কোনো টাকা পয়সা তোলে তাকেই ড্রয়িংস বলে। সাপোজ ধর এখানে লিখছি ডিউরিং দ্য ইয়ার, কি লিখছি দেখ, ডিউরিং দ্য ইয়ার মানে তো বুঝতেই পারছিস, মানে বছরের মাঝামাঝি মানে বছরে, এই চলতি বছরে ও কি করেছে? ড্রয়িংস করেছে। কত টাকা ড্রয়িংস করেছে? মানে বুঝতে হচ্ছে যে ড্রয়িংস করেছে 3 লাখ টাকা। কত টাকা ড্রয়িংস করেছে? 3 লাখ টাকা ড্রয়িংস করেছে। দেখ ঘাবড়ে জানিস না এই ব্যাপারটা, আমি যে ড্রয়িংস বললাম না, আমি এতগুলো উদাহরণ বললাম, তোকে যখন পরীক্ষায় অঙ্ক দেবে এরকম উদাহরণ দিতে পারে, বলতে পারে যে ও ড্র করেছে, বিজনেস করছে, বিজনেস থেকে ধর মুদিখানা, বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, ধর 1 বছর ধর 10 কেজি চাল তুলে নিয়েছে বা ধর 30 কেজি চাল তুলে নিয়েছে, তাহলে এটা কি তুললো? ও কি টাকা তুললো নাকি চাল তুললো? চালটা কি হবে? গুডস। তার মানে কি, ও যে ড্রয়িংস করতে পারে, ও গুডসেও ড্রয়িংস করতে পারে, আবার নগদ টাকাও ড্রয়িংস করতে পারে, বিভিন্ন কথা। মানে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো ওয়ার্ডগুলোকে মানে সেন্টেন্সগুলোকে মাথায় রাখবি, যাতে তোর অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দিও। কখনো দেখবি অঙ্ক যখন করবি বলে দেবে টিউশন ফিজের টাকা ড্র করেছে, ছেলে মেয়ের পড়াশোনার খরচের জন্য টিউশন ফিজের টাকা ব্যবসা থেকে তুলেছে, এরকম বলতে পারে। বা ধর বলতে পারে যে সার্ভেন্টের প্রতি মাসে স্যালারি তুলেছে, ঠিক আছে, তো ওই যে সব সার্ভেন্ট। তারপর বিভিন্ন কথা বলতে পারে, আরও বিভিন্ন কথা বলতে পারে। মোট কথা ব্যবসা থেকে যদি টাকা তোলে মালিক নিজের প্রয়োজনে, তাকে কি বলে? ড্রয়িংস। তো আমি মনে করলাম ড্রয়িংস কত হয়? 3 লাখ টাকা। তো এবার বল তাহলে কি প্রফিট কি 7 লাখ টাকা হবে? যদি এই কন্ডিশন হয় 7 লাখ টাকা হবে। তো আমাকে বোঝানোর চেষ্টা করলে তাহলে কত হবে বলতে পারবি? 4 লাখ টাকা। কি করে বের করলি? এবার দেখ প্রফিট থেকে মাইনাস করে। দেখ আমি একটা তোকে সুন্দর জিনিস শেখাচ্ছি, এই যে ড্রয়িংস 3 লাখ টাকা আছে, ড্রয়িংস মানে কি? টাকা তুলে নিয়েছে ব্যবসা থেকে। এই 3 লাখ টাকা তোলার পর ক্লোজিং কাকে বলে? আরে সমস্ত কিছু ঘটনা ঘটে যাওয়ার, মানে সবকিছু কাজকর্ম করার পর প্লাস মাইনাস করার পরেই তো 15 লাখ বেরিয়েছে, হ্যাঁ কি না? ক্লোজিং কাকে বলে? লাস্টেরটা সমস্ত ধর এই ড্রয়িংস 3 লাখ টাকা ধরে সে প্লাস হোক বা মাইনাস হোক, এটা করার পর 15 লাখ বেরিয়েছে। তার মানে আমি কি বলতে পারি, যদি এই 3 লাখ টাকা ব্যবসা থেকে না তুলতো তাহলে নিশ্চয়ই এটা আরো বেড়ে যেত, হ্যাঁ কি না? বুঝতে পারলি না এই লাইনটার মানে? বোঝার চেষ্টা কর। যদি 3 লাখ টাকা না তুলতাম তাহলে এটা কি 15 লাখ হতো? বেশি হতো না কম হতো? 15 লাখে বেশি হতো, কমন জিনিস। আরে ব্যবসা থেকে যদি আমি টাকা না তুলি তাহলে নিশ্চয়ই বছরের শেষের ক্যাপিটাল তো আরো বাড়বে। তার মানে সেক্ষেত্রে কি হবে, এখানে
সেক্ষেত্রে কি হবে বল, কি বললাম, কি করতে বললাম আমি, বুঝতে পারলি না কি করতে বললাম? আমি যদি 3 লাখ টাকা না তুলতাম তাহলে ক্যাপিটাল বাড়তো, এই ক্যাপিটাল বাড়তো না কমতো? বাড়তো। তাহলে কি হবে, যোগ হবে, যোগ হবে। তাহলে বুঝতে পারলি তো ড্রয়িংস যোগ করতে হয়, কারণটা বুঝতে পারলি কেন ড্রয়িংস যোগ করতে হয়? 15 লাখের সঙ্গে 3 লাখ যোগ করলাম 18 লাখ, তার থেকে মাইনাস 18 লাখ হলো, দেখ 18 লাখ। এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। কি বলে এটাকে? এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এখনো টুকবি না, আমি যখন টুকতে বলবো তখন টুকবি। অ্যাডজাস্টেড ক্যাপিটাল মানে এখন বলতে পারিস তোর ক্লোজিং ক্যাপিটাল 18 লাখ টাকা, ক্লোজিং ক্যাপিটাল 18 লাখ টাকা, কিন্তু শুরুতে ক্যাপিটাল কত ছিল? 8 লাখ টাকা। শুরুতে ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা, মানে মাইনাস করো শুরুর ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল শেষে 18 লাখ, শুরুতে ছিল 8 লাখ, তাহলে ক্যাপিটাল বাড়লো না কমলো? বাড়লো। কত টাকা? 10 লাখ টাকা, তাই তো? এটা 8 লাখ লেখ, তাহলে ক্যাপিটাল বাড়লো 10 লাখ টাকা। তাহলে এটাকে কি বলে? প্রফিট। বুঝতে পারছি প্রফিটটা কি করে বেরোলো? মাথায় রাখছো ব্যাপারটা কি বললো? আমি যখন টুকতে বলবো, অ্যাকচুয়ালি তুই যখন অঙ্ক করবি না, বা তুই বই খুলিস, বইতে এটাই লেখা আছে, ফর্মুলাটা লেখা আছে, ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে ড্রয়িংস যোগ করো, ওপেনিং ক্যাপিটাল বাদ দাও। তো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, বুঝতে পারলি কীভাবে ফর্মুলাটা তৈরি হয়েছে? আচ্ছা, আর একটা কি, আরেকটাও ঘটনা ঘটতে পারে। এবার যে মুদিখানা দোকানে যে মালিক, তার আবার আর একটা কথা মনে পড়লো। কি বললো? আর একটা কথাই মনে পড়েছে। কি মনে পড়েছে? ও বললো ব্যবসা চলছিল না ভালো, ব্যবসা শুরু করেছিল কিন্তু ব্যবসা ভালো চলছিল না, ব্যবসা ভালো চলছিল না। ওর মাঝখানে, ব্যবসার মাঝামাঝি সময় ওকে বাড়ি থেকে, বাড়িতে বউ আছে, বউয়ের সোনা গয়না বেচতে হয়েছিল, বেচে বিজনেসে টাকা নিয়ে এসছে, কারণ ওর ঘরে টাকা ছিল না। আমি মন দিয়ে শোন কথাটা কি বললাম, ওর গল্পটা মাথায় রাখতে হবে, গল্পগুলো তোকে মাথায় রাখতে হবে। ও বিজনেস শুরু করেছিল ভালো, ও ভেবেছিল বিজনেস থেকে ভালো প্রফিট হবে, কিন্তু এক সময় বিজনেস চলছে না, তখন ওর টাকার দরকার ছিল বিজনেসে, কেননা অনেক টাকা, বিজনেস করতে হলে টাকা পয়সা লাগেই, ওর কাছে সেরকম টাকা ছিল না। বাড়িতে বউয়ের সোনা গয়না বেচেছে, সোনা গয়না বেচে যেই টাকাটা পেয়েছে সেই টাকাটা কোথায় নিয়ে এসছে? ব্যবসায় নিয়ে এসছে। তার মানে বল, এই যে ব্যবসায় কোনো মানে কেউ যদি, ব্যবসার মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে এসে, তাকে কি বলে জানিস? ফার্দার ক্যাপিটাল। ক্যাপিটাল না, ক্যাপিটাল তো শুরু করার সময় যে টাকাটা নিয়ে তাকে ক্যাপিটাল বলে, তারপরে যদি কোনো ক্যাপিটাল নিয়ে এসে তাকে বলে ফার্দার ক্যাপিটাল। বুঝতে পারছিস? ফার্দার ক্যাপিটাল, বুঝতে পারছিস? বা অ্যাডিশনাল ক্যাপিটাল। বুঝতে পারলি? আমি ধর ব্যবসা শুরু করলাম, তখন 10 লাখ টাকা নিয়ে আসলাম, কদিন পরে ব্যবসায় আবার টাকার দরকার, আরো 2 লাখ টাকা নিয়ে আসলাম, এটাকে বলে অ্যাডিশনাল ক্যাপিটাল। অ্যাডিশনাল, অতিরিক্ত ক্যাপিটাল। তাহলে কি বললাম? বুঝতে পারলি? বুঝতে পারলি গল্পটা? অ্যাডিশনাল ক্যাপিটাল। অ্যাডিশনাল ক্যাপিটাল কত টাকা নিয়ে এসছে দেখা যাক। অ্যাডিশনাল ক্যাপিটাল কত নিয়ে এসছে? ধর 5 লাখ টাকা নিয়ে এসছে। অ্যাডিশনাল ক্যাপিটাল কত নিয়ে এসছে? 5 লাখ টাকা। তাহলে বিভিন্ন কথা বলে দিলাম। এবার দেখ তোর বইতে কত কত এক্সাম্পল থাকতে পারে। আমি যেই কথা বললাম, অ্যাডিশনাল ক্যাপিটাল না বলে ওরা ঘুরিয়ে বলতে পারে, ওরা বলতে পারে ওয়াইফ আছে, ওয়াইফের ধর কোনো গোল্ড বেচে বিজনেসে টাকা নিয়ে এসছে, এটা অ্যাডিশনাল ক্যাপিটাল। বা এমনও হতে পারে ওর বাড়ি আছে, বাড়িতে ধর ফার্নিচার আছে, মন দিয়ে শুনি, বাড়িতে ফার্নিচার আছে, ফার্নিচার বেচে টাকা নিয়ে এসছে, এটাও হতে পারে, বলতে পারে ফার্নিচার বেচে টাকা নিয়ে এসছে। আরে ঘরের ফার্নিচার, ওর নিজের ইউজ করার জন্য ফার্নিচার কিনে সেই ফার্নিচারটা কি বেচে বিজনেসে টাকা নিয়ে আসলো, ওটাও অ্যাডিশনাল ক্যাপিটাল। বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কথা থাকতে পারে। বা এমনও হতে পারে ওর ধর কোনো ধর এলআইসি আছে, মন দিয়ে শোন, ওর ধর মার্কেটে ধর ওর নিজের নামে একটা এলআইসি করা ছিল, সেই এলআইসিটা বেচে দিল, বেচে যেই টাকাটা পেলো সেটা বিজনেসে নিয়ে আসলো। এটাও হতে পারে পোস্ট অফিসে টাকা আছে, সেই পোস্ট অফিস থেকে, পোস্ট অফিসে ওই বন্ডটাকে ভেঙে দিল, ভেঙে টাকাটা বিজনেসে নিয়ে আসলো। এরকম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কথা বলতে পারে, এটাকে অ্যাডিশনাল ক্যাপিটাল বলে। তাহলে এবার কি মনে হয়, এই যে এই 5 লাখ টাকা আসার পরেও কি প্রফিট তো 10 লাখ টাকা হবে? প্রফিট তো 10 লাখ টাকা হবে। দেখ এই 5 লাখ টাকা আসার পর কি প্রফিট 10 লাখ টাকা হবে? সে বাড়বে বা কমবে, মানে বলছি কি 5 লাখ টাকা নেওয়ার পর প্রফিট কি কখন 10 লাখ টাকা হবে? আরে 5 লাখ টাকা তখন ছিল না, যখন 10 লাখ টাকা, সিম্পল জিনিস, 5 লাখ টাকা আসলে নিশ্চয়ই 10 লাখ টাকা হবে না, বাড়বে বা কমবে, কিছু একটা অ্যান্সার বেরোবে। আমি কি বলতে পারি, এই 3 লাখ টাকা আর 5 লাখ টাকা প্লাস মাইনাস করার পর 15 লাখ টাকা বেরিয়েছে, বলতে পারি এটা। 3 লাখ টাকা আর 5 লাখ টাকা প্লাস মাইনাস করার পর 15 লাখ টাকা বেরিয়েছে। যদি আমি টাকাটা না তুলতাম, মন দিয়ে শোন, যদি আমি টাকাটা না তুলতাম, তার মানে নিশ্চয়ই আমার এই ক্যাপিটাল বেড়ে যেত। করা আছে 18 লাখ টাকা, এতদিন ঠিক আছে, এতদিন ঠিক আছে। যদি আমি 5 লাখ টাকা না নিয়ে আসতাম, মন দিয়ে শোন, যদি বিজনেসে 5 লাখ টাকা না নিয়ে আসতাম, তার মানে এই ক্যাপিটাল বাড়তো না কমতো? বুঝতে পারছিস তো লাইনটার মানে বোঝ, যদি আমি যদি ব্যবসায় যদি 5 লাখ টাকা অতিরিক্ত 5 লাখ টাকা না নিয়ে আসতাম, তাহলে কি ক্যাপিটাল এত টাকা হতো? 15 লাখ টাকা। তার মানে কি করা উচিত এটা বল? মাইনাস করা উচিত। বুঝতে পারছিস নাকি? বুঝতে পারছিস? সিম্পল জিনিস। আমি যদি এই 5 লাখ টাকা ব্যবসায় না নিয়ে আসতাম, আরে ব্যবসায় যদি টাকাটা না নিয়ে আসে, তাহলে কি করে 15 লাখ হতো? নিশ্চয়ই কমে যেত। তাহলে এখানে কি করব?
মাইনাস করবো, কি বলে মাইনাস করবো? অ্যাডিশনাল ক্যাপিটাল। কখনো কখনো বইতে ফার্দার ক্যাপিটাল পেতে পারিস। অ্যাডিশনাল ক্যাপিটাল কত টাকা? 5 লাখ টাকা। তাহলে 18 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 13 লাখ টাকা। এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল, এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। ঠিক আছে, তার থেকে মাইনাস করব। তার মানে শেষে হলো 13 লাখ টাকা, শুরুতে ছিল 8 লাখ টাকা, শুরুতে ছিল 8 লাখ টাকা, মানে ওপেনিং ক্যাপিটাল 8 লাখ টাকা। তাহলে কত হলো প্রফিট? 5 লাখ টাকা। এই হচ্ছে প্রফিট। বল জিনিসটা কি মাথার মধ্যে ঢোকাতে পেরেছি ব্যাপারটা? বই যদি খুলিস বা তো এই অন্যান্য স্যারেরাও প্রথমে এত কিছু বলবে না, তো বলে দেবে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে প্রফিট বের করার নিয়ম, ও লিখে দেবে, ফর্মুলা লিখে দেবে, ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে তুমি ড্রয়িংস যোগ করো। শুনছিস? ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে ড্রয়িংস যোগ করো, তার থেকে কি বাদ দাও অ্যাডিশনাল ক্যাপিটাল, বাদ দাও ওপেনিং ক্যাপিটাল, করলে প্রফিট বেরোবে। কিন্তু আমি অরিজিনালি বোঝালাম প্রফিটটা কি করে বের করতে হয়, আমি কারণ বোঝালাম, কারণটা আমার কথাটা বুঝতে পারলি তো? তার মানে কি মনে হচ্ছে, এই যে বছরের শুরুতে 8 লাখ টাকা ছিল, বছরের শেষে 15 লাখ টাকা হলো, কি কি কারণে এই 7 লাখ টাকা হতে পারে? কি কি কারণ আসতে পারে? এর মধ্যে 3টে কারণ আসতে পারে। তুই যদি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবিস, এই যে 8 লাখ টাকা ছিল শুরুতে, শেষে 15 লাখ টাকা হলো, 3টে কারণের জন্য 15 লাখ টাকা হতে পারে। কি? ড্রয়িংস হতে পারে একটা কারণ, একটা কারণ হতে পারে অ্যাডিশনাল ক্যাপিটাল, আর একটা কারণ হতে পারে প্রফিট বা লস। আমার কথাটা বোঝা গেল? লাইনটার মানে বুঝতে পারলি? দেখ, শুরুতে 8 ছিল, শেষে 15 লাখ হলো। স্যার 7 লাখ টাকা যে এখানে যে ডিফারেন্স হচ্ছে, কেন? এই ডিফারেন্সের কারণটাকে 3টে কারণ। কি কি কারণ হতে পারে? একটা কারণ হতে পারে ড্রয়িংস, একটা কারণ হতে পারে অ্যাডিশনাল ক্যাপিটাল, আর একটা কারণ কি হতে পারে? প্রফিট বা লস। প্রফিটও হতে পারে, লস হতে পারে। তাহলে বুঝতে পারলি, সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যখনই আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথডটাকে ফলো করব, সেক্ষেত্রে প্রফিট বের করব কি করে? এইভাবে বের করব। ঠিক আছে, আমরা যেমন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, ফাইনাল অ্যাকাউন্ট কেমনভাবে করেছিলাম? ট্রেডিং করেছিলাম, পিএল আর ব্যালেন্স শিট, ওইভাবে করতে পারবো না, কারণ ওটা হচ্ছে প্রপার ওটা হচ্ছে কমপ্লিট রেকর্ডস। আমি এখানে কমপ্লিট রেকর্ডস করছি না, সিঙ্গেল এন্ট্রি, আর একটা নাম ইনকমপ্লিট রেকর্ড, পুরোপুরি রেকর্ড তোর কাছে নেই। তো যখন পুরোপুরি রেকর্ড নেই, দেখ, যে মুদিখানা দোকান, ও কখনোই বলতে পারবে না ওর বছরের শুরুতে কত টাকা স্টক ছিল, ও এই বছর কত টাকার গুডস কিনেছিল, ওর কাছে। আচ্ছা দেখ, তাহলে বোঝা গেল ব্যাপারটা, জিনিসটা বোঝা গেল তো? তোদের পরীক্ষায় এই যে আমি এখন যে অঙ্কটা করালাম, ঠিক আছে তো, এরকম অঙ্ক এমসিকিউ বা এসএকিউতে আসতে পারে, মানে আসার সম্ভাবনা খুবই বেশি। এমসিকিউতে না আসলে এসএকিউতে অবশ্যই আসবে। কেমন আসবে অঙ্কটা বলে দিচ্ছি তোকে। এই যে এখানে 1টা, 2টো, 3টে, 4টে আর প্রফিট বা লস 5টা আইটেম, তাই তো? বুঝতে পারছি ব্যাপারটা? ওপেনিং ক্যাপিটাল, ড্রয়িংস, অ্যাডিশনাল ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল আর প্রফিট বা লস। তোকে এই 5টার মধ্যে যে কোনো 4টে জিনিস বলে দেবে, 5টার মধ্যে যে কোনো 4টে জিনিস বলে দেবে। ঠিক আছে তো? তার মানে যেটা ব্যালেন্সিং হবে, ধর এমন বলতে পারে তোকে ওপেনিং দিয়ে দিয়েছে, ক্লোজিং দিয়ে দিয়েছে, ঠিক আছে তো, ড্রয়িংস দিয়ে দিয়েছে, অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়েছে, বলো প্রফিট বা লস কত ক্যান্সার বের করতে হবে। বা এরকমও বলতে পারে তোকে প্রফিট বলে দিয়েছে, ওপেনিং বলে দিয়েছে, অ্যাডিশনাল বলেছে, ড্রয়িংস, ক্লোজিং ক্যাপিটাল কত, মানে বিভিন্ন তোকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, মানে কিছু ব্যাপার নেই। ব্যাপারটা বোঝা গেল তো? এটা নিয়ম, এভাবে করলে তোর অঙ্কটা হয়ে যাবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, করে দিতে হবে তোদের। ঠিক আছে, এটা হয়ে গেল। এই পরে একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে তো? কোশ্চেনটা টুকবি। লেখ, হ্যাঁ, কোশ্চেন লেখ। দ্য ক্লোজিং ক্যাপিটাল অফ মিস্টার এ, 2 নম্বর দে, লেখ দ্য ক্লোজিং ক্যাপিটাল অফ মিস্টার এ, দ্য ক্লোজিং ক্যাপিটাল অফ মিস্টার এ, the closing capital of Mr. A on 31/3/07 on 31/3/07 was rupees 1.5 lakh টাকা, full stop. On 1/4/2006 his capital was rupees 60,000 during the year, ঠিক আছে? আচ্ছা, ডিউরিং দ্য, ফুল স্টপ দে, ডিউরিং দ্য ইয়ার, এই যে 60,000 পর ফুল স্টপ দে, ফুল স্টপ দিয়ে লেখ ডিউরিং দ্য ইয়ার, he had drawn
during the year he had drawn rupees 40,000 for domestic expenses, full stop. He introduced rupees 25,000 as additional capital, লিখিস তো, as additional capital in February 2007, full stop. Find out his profit during the year. ঠিক আছে? তো এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা সিএতে এসেছিল একবার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে পড়াশোনা হয় সেখানে এসেছিল। কিছু নেই অঙ্কটার মধ্যে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেই অঙ্ক কঠিন আসবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? অঙ্কটা খুব সোজা অঙ্ক ছিল। কোশ্চেনটা পড়ার চেষ্টা কর, অঙ্কটা পারবি। যদি লাইন পড়ে যদি খুব বুঝতে অসুবিধা কিছুই নেই, ওই ডায়াগ্রামটা সাজা। ডায়াগ্রাম মানে বুঝতে পারছিস? আগে টাইম লাইন সাজালাম, টাইম লাইনে পুরো লেখ ব্যাপারটা, তাহলে দেখবো অঙ্ক এমনি আপনি অঙ্ক চলে এসছে। ঠিক আছে? এটুকু নিয়েছিস পুরো? আমি পড়ে দিচ্ছি, রিডিং পড়ে দিচ্ছি। দ্য ক্লোজিং ক্যাপিটাল অফ মিস্টার এ অন 31/3/7 ওয়াজ 1.5 লাখ টাকা। মানে ক্লোজিং ক্যাপিটাল বলেছে 1.5 লাখ টাকা। অন 1/4/6 হিজ ক্যাপিটাল মানে ওপেনিং ক্যাপিটাল তোকে বলে দিয়েছে 60,000 টাকা। ডিউরিং দ্য ইয়ার হি হ্যাড ডন 40,000 ফর ডোমেস্টিক এক্সপেন্স মানে বুঝতে পারছিস তো, মানে ঘরের খরচ করার জন্য ড্রয়িংস। ঠিক আছে? তো বলে দিয়েছে কত টাকা? 40,000 টাকা। হি ইন্ট্রোডিউস 25,000 এজ অ্যাডিশনাল ক্যাপিটালও বলে দিয়েছে তোর 25,000 টাকা। বলছে তুমি বলো প্রফিট কত। তাহলে বুঝতে পারছি অঙ্কটা কত সোজা অঙ্ক দিয়েছে। ঠিক আছে? তো অঙ্কটা কত সোজা অঙ্ক দিয়েছে। তুই ইচ্ছা করলে ডায়াগ্রামটা সাজিয়ে নিতে পারিস, আমি ডায়াগ্রামটা সাজিয়ে দিচ্ছি তোদের। তো বছরের শুরুতে কত ছিল? 1/4/6 শুরু ছিল, 1/4/6। তো এটা কি ছিল? ওপেনিং ক্যাপিটাল। এখানে লিখছি ওপেনিং ক্যাপিটাল। তো বলে দিয়েছে কত ওপেনিং ক্যাপিটাল বল? ওপেনিং ক্যাপিটাল বলেছে 60,000 টাকা। আচ্ছা, ক্লোজিং ক্যাপিটাল বলেছিল কত? এটা হচ্ছে 31/3/7। ক্লোজিং ক্যাপিটাল বলেছে তোমার 1.5 লাখ টাকা। আর কি বলেছে দেখ, বলেছে ড্রয়িংস বলেছে কত? 40,000 টাকা। এখানে লিখলাম মিডিলে ড্রয়িংস 40,000 টাকা। আর কি বলেছে? অ্যাডিশনাল ক্যাপিটাল কত বলেছে? 25,000 টাকা। আর তোকে যেটা বের করতে হবে প্রফিট বা লস কত, এটা তোকে জানতে চেয়েছে। প্রফিট আর লস কত, বুঝতে পারলি? দেখ পুরো সাজিয়ে দিয়েছি ব্যাপারটা, সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছিস? তো আমাকে বের করতে বলে প্রফিট। তাহলে কি হবে? অঙ্কটা আরম্ভ করব। লেখ, এখানে লিখছি অঙ্কটা যে অ্যান্সারটা আরম্ভ করবো। লেখ স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ লিখেছিস তো? স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ প্রফিট অর লস ডিউরিং দ্য ইয়ার। এটা বের করতে হবে। ঠিক আছে? তো এখানে একটা রুপিস লিখলাম। ঠিক আছে? তো এইমাত্র শেখালাম, বুঝতে আশা করি অসুবিধা হবে না। যে লাস্ট যে অঙ্কটা করলাম, নিয়ম কি? প্রথমে তুই আরম্ভ করতে হবে ক্লোজিং ক্যাপিটাল। না বোঝার কিছু নেই, এটা আগের অঙ্কটাই করলাম। বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 60,000, বছরের শেষে ক্যাপিটাল দেখাচ্ছে 1.5 লাখ টাকা। ঠিক আছে? তো এই যে 1.5 লাখ টাকা কি করে বেরোলো? এই 40,000, এই যে 60,000 থেকে 40,000 আর 25,000 প্লাস মাইনাস করার পর 1.5 লাখ টাকা বেরিয়ে। তাহলে তুই আরম্ভ করবি এই 1.5 লাখ টাকা থেকে। ঠিক আছে? তো লাস্টের থেকে আরম্ভ করবো। লিখবো কি? ক্লোজিং ক্যাপিটাল 1.5 লাখ টাকা। আমি আজকেই বোঝাচ্ছি, এটা পরের দিন থেকে বোঝাতে হবে না, ডাইরেক্ট ফর্মুলায় চলে আসবো। যদি আমি 40,000 টাকা না তুলতাম তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল বেড়ে যেত। তাই এখানে যোগ করব ড্রয়িংস বলে। কত টাকা? 40,000 টাকা। যদি আমি বিজনেসে 25,000 টাকা না নিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল কমে যেত। তাই এটা মাইনাস করব অ্যাডিশনাল ক্যাপিটাল বলে।
কত টাকা? 25,000 টাকা। তাহলে কত হচ্ছে এটা? 1,50,000 আর 40, 1,90,000, 1,90,000 থেকে 20 বাদ দেবো, 1,70,000, 1,65,000। এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল, এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। হলো তো? এইবার অ্যাডজাস্টেড ক্যাপিটাল মানে অ্যাডজাস্টেড ক্যাপিটাল এখানে লেখ অ্যাট দ্য এন্ড, মানে বছরের শেষে। বছরের শেষে তোর ক্যাপিটাল শো করছে কত? 1,65,000, আর শুরুতে কত ছিল? 60,000। শুরুতে ছিল 60,000। তার মানে এই যে ডিফারেন্সটা বেরোলো, এটাকে কি বলে? এটাকেই বলে প্রফিট। হয়ে গেল অঙ্কটা শেষ, প্রফিট বেরিয়ে গেল। তোকে না এটা এই অঙ্ক শেষ হয়ে গেল তোর। তো দেখ যেটা বলছিলাম, তুই যে কোশ্চেন করছিস তো কোশ্চেনের অ্যান্সারগুলো এবার পেয়ে যাবি, ঠিক আছে তো? তো দেখ এই যে তোদের পরীক্ষায় যে অঙ্ক আসবে না, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, যেটাকে আমরা ইনকমপ্লিট রেকর্ডস বলি, ঠিক আছে? কী কী ইনফরমেশন তুই পাবি, ইনফরমেশনগুলোর কথা বলছি এখন, ইনফরমেশন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে তো? দেখ লিখছি, মানে এই অঙ্ক করতে গেলে তোর কী কী ইনফরমেশন দরকার আছে সেই লিখছি। আমার সঙ্গে সঙ্গে লিখতে পারি সেটা, ইনফরমেশন রিকোয়ার্ড। তো বল, তোরা বল। আরে আমি তো এইমাত্র বললাম যে একটা ডায়াগ্রাম করলাম, ডায়াগ্রামে কী কী নাম ছিল, নামগুলো তো বলতে পারিস অ্যাটলিস্ট। কী কী লেখা ছিল প্রথমে? 1 নম্বর হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, 1 নম্বর হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, আচ্ছা ড্রয়িং, আমি ক্লোজিং ক্যাপিটাল লিখলাম, আগে পরে কোনো অসুবিধা নেই এর জন্য, ক্লোজিং ক্যাপিটাল। 3 নম্বর হচ্ছে ড্রয়িংস। 4 নম্বর হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল। 5 নম্বর হচ্ছে প্রফিট অর লস। তো ধর আমার পরীক্ষায় যাই অঙ্ক দিক, দেখ আমি গল্পটা বলেছি বন্ধু শোন, এই যে 5টা পয়েন্ট বললাম তার মধ্যে তোকে যে কোনো 4টে পয়েন্ট বলে দেবে, একটা পয়েন্ট তোকে বের করতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো কথাটা? গল্পটা বুঝতে পারলি? এই যে 5টা পয়েন্ট এখানে আছে তার মধ্যে যে কোনো 4টে পয়েন্ট তোকে এক্সামে বলে দেবে, তোকে একটা পয়েন্ট বের করতে হবে। সেটা এমনও হতে পারে, যা খুশি হতে পারে, তোকে কখনো কখনো পরীক্ষায় বলতে পারে তুমি ওপেনিং ক্যাপিটাল বের করে দাও, কখনো পরীক্ষায় বলতে পারে তুমি ক্লোজিং ক্যাপিটাল বের করে দাও, কখনো পরীক্ষায় বলতে পারে ড্রয়িংস বের করে দাও, কখনো বলতে পারে অ্যাডিশনাল ক্যাপিটাল বের করে দাও, কখনো বলতে পারে প্রফিট বা লস, যা খুশি বলতে পারে। তাহলে যাই বলুক পারা যাবে, এখানে কোনো গল্প নেই, এখানে সব কিছুই পারা যাবে। একটা কথা হলো এরকম। আচ্ছা এবার তোদের মানে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। আচ্ছা স্যার মন দিয়ে শুনবি কিন্তু, কোশ্চেনটা আগে করবি না। কোশ্চেনটা আমি বলছি দেখ, যদি কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তখন কি করব? যদি ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তাহলে কি করব? কি করে করবো ওপেনিং ক্যাপিটাল? ওপেনিং ক্যাপিটাল বলে না দিলে আমরা বের করতে পারবো। বলি স্যার ওপেনিং ক্যাপিটাল যদি বলে না দেয় না, আপনার তো বাকিগুলো বলে দিয়েছে। ওরকমভাবে কোশ্চেন সেট করে, অন্যভাবে কোশ্চেন সেট করেছে, অন্যরকম কোশ্চেন সেট করেছে। কেমন কোশ্চেন সেট করেছে? সাপোজ ধর আমি তোকে বলছি কথার কথা, ড্রয়িংস বলে দিয়েছে, শুনছিস তো? অ্যাডিশনাল ক্যাপিটাল বলে দিয়েছে, এটাও বলে দেয়নি, দ্য বিজনেসে প্রফিট লস ছাড়া তো হতেই পারে না, তাই এটাও বলে দেয়নি, ওপেনিং ক্যাপিটাল বলে দেয়নি, ঠিক আছে তো? ক্লোজিং ক্যাপিটালও বলে দেয়নি। বিজনেসে 3টে জিনিস তো লাগবেই, ওপেনিং ক্যাপিটাল অবশ্যই লাগবে, শুনছিস? ওপেনিং ক্যাপিটাল লাগবে, ক্লোজিং ক্যাপিটাল লাগবে, প্রফিট লস, 3টে জিনিসই লাগবে। 3টে জিনিস ছাড়া কখনো কাজ হবে না। তো দেখ যদি ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তাহলে সেক্ষেত্রে কি করে বের করব? আগের উদাহরণটা কি বললাম? বলে স্যার 5টার মধ্যে যে কোনো 4টে বলেছে, একটা তো ব্যালেন্স করে বেরিয়ে যাবে। এখানে ওরকম অপশন আসেইনি, বুঝতে পারলি না? এখানে তুই ভাব না, 2টো বলে দিয়েছে, বাকি করে করবি কি করে? তোকে ওপেনিং ক্যাপিটাল যদি না বলে সেক্ষেত্রে তোকে কি বলবে? ওপেনিং অ্যাসেট আর ওপেনিং লাইবিলিটি বলবে। মন দিয়ে শোন, তোরা তার ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম না আমরা? আমি এখানে বলছি যে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম তো আগে, আরে আগের চ্যাপ্টারেই তো বললাম, মানে না আগের চ্যাপ্টার, তার আগের চ্যাপ্টার কোনো ফাইনাল অ্যাকাউন্ট। তো ফাইনাল অ্যাকাউন্টে একটা ব্যালেন্স শিট বলে একটা কনসেপ্ট ছিল, হ্যাঁ কি না? ব্যালেন্স শিট ছিল, এইদিকে কি আসতো বল? লাইবিলিটি, আর এইদিকে কি আসতো? অ্যাসেট, তাই তো? এইদিকে লাইবিলিটি, এইদিকে অ্যাসেট। তো ধর এখানে মন দিয়ে শোন, আচ্ছা এখানে লাইবিলিটি আসতো নাকি আমি বলতে পারি এখানে লাইবিলিটি প্লাস ক্যাপিটাল দুটোই আসতো? প্রথমে কি করতি? প্রথমে ক্যাপিটাল লিখতাম, হ্যাঁ কি না? তারপরে বাকি লাইবিলিটি হতো, ঠিক আছে? লাইবিলিটি। আর এখানে ধর সমস্ত অ্যাসেট, সাপোজ ধর এখানে টোটাল অ্যাসেট, এখানে টোটাল অ্যাসেটের টোটাল হলো, আর এখানে লাইবিলিটির টোটাল হলো, ঠিক আছে তো? অ্যাসেট টোটাল হলো, এদিকে টোটাল অ্যাসেট আর এদিকে টোটাল লাইবিলিটি লিখছি, টিএ মানে টোটাল অ্যাসেট, এখানে হচ্ছে টোটাল লাইবিলিটি, টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটি,
ঠিক আছে? তো টোটাল অ্যাসেটটা লিখলাম এখানে, সেই টোটাল লাইব্রেরি, বুঝতে পারছিস না ব্যাপারটা? আমি তোকে উদাহরণ দিচ্ছি, শোন উদাহরণ দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয়। টোটাল অ্যাসেট ধর 1 লাখ টাকা আছে। কত আছে? 1 লাখ টাকা। টোটাল অ্যাসেট ধর 1 লাখ টাকা, মানে অ্যাসেট সাইডের যোগফল হলো তোর 1 লাখ টাকা। সেই 1 লাখ টাকা এখানেই লিখলাম। মানে এই 1 লাখ টাকা মানে কি স্যার? টোটাল অ্যাসেট 1 লাখ টাকা হলে টোটাল, কারণ ব্যালেন্স শিট আমরা কি জানি, ব্যালেন্স শিটের দুদিকের যোগফল সমান হয়, তাই তো? করেছি তো ফাইনাল অ্যাকাউন্ট করার পর, এটা নিয়ে কোনো মানে সন্দেহই নেই, ব্যালেন্স শিটের দুদিকের যোগফল সমান হয়। এদিকে 1 লাখ টাকা হলে এদিকেও 1 লাখ টাকা হবে, মানে অ্যাসেটের যোগফল 1 লাখ টাকা, লাইবিলিটির যোগফলও 1 লাখ টাকা, ঠিক আছে তো? এইবার লাইবিলিটি সাইডে বেসিক্যালি দুটো আইটেম তোরা পাস। কি কি আইটেম পাস? একটা ক্যাপিটাল আর একটা কি পাস জানিস? এক্সটার্নাল লাইবিলিটি। বলে স্যার এক্সটার্নাল লাইবিলিটি কাকে বলে? আমি লিখছি এখানে, দেখ এটাকে বলে এক্সটার্নাল লাইবিলিটি। দেখ না জানলে বলেইছি, কোনো সন্দেহ নেই এখানে। এক্সটার্নাল লাইবিলিটি বলতে তোরা মনে কর ফাইনাল অ্যাকাউন্ট করার সময় একটা লোন পেতি, লোন আর কারেন্ট লাইবিলিটি পেতি, এটাকে বলে এক্সটার্নাল লাইবিলিটি। বুঝতে পারলি? বুঝতে পারলি? তার মানে টোটাল এখানে ধর টোটাল লাইবিলিটি 1 লাখ টাকা, যার মধ্যে লোন আর কারেন্ট লাইবিলিটি মিলে ধর 70,000 টাকা, এই দুটো মিলে ধর 70,000 টাকা আছে। তার মানে কি আমি বলতে পারি আমার ক্যাপিটাল অঙ্কে 30,000 টাকা ছিল, হ্যাঁ কি না? বেসিক জিনিস, একদম কিছু ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, একদম খুব ইজি জিনিস। আমরা জানি ব্যালেন্স শিটের এই ডান দিকে অ্যাসেট থাকে আর বাদিকে লাইবিলিটি থাকে, ঠিক আছে? লাইবিলিটি থাকে, তো আমরা জানি অ্যাসেটের যোগফল ইকুয়াল টু লাইবিলিটির যোগফল। লাইবিলিটি বলতে কাকে বোঝায়? লাইবিলিটি বলতে এখানে ক্যাপিটাল প্লাস এক্সটার্নাল লাইবিলিটিকে বোঝায়। তাহলে লাইবিলিটি বলতে কাকে বোঝায়? ক্যাপিটাল প্লাস এক্সটার্নাল। বলি সে এক্সটার্নাল লাইবিলিটি বলতে তোর মনে কর না ফাইনাল অ্যাকাউন্ট করতে ব্যালেন্স শিটে কি কি থাকতো? প্রথমে কি করতো তোর মনে কর, বল ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ব্যালেন্স শিটে প্রথমে কি থাকতো? লাইবিলিটি দিকে প্রথমে ক্যাপিটাল আসতো, তারপরে একটু নিচের দিকে কি আসতো? লোন আসতো, তারপরে কি আসতো? কারেন্ট লাইবিলিটি। তার মানে আমি বলতে পারি না লোন আর কারেন্ট লাইবিলিটি বলে এক্সটার্নাল লাইবিলিটি, আর ক্যাপিটাল দুটো যোগ করে টোটাল লাইবিলিটি। তাহলে বোঝা গেল? তার মানে শোন, এটা শোন, যদি অঙ্কে তোকে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তাহলে কি করে বের করব? যদি কোশ্চেন ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তাহলে কি করে করব? এই যে ওপেনিং অ্যাসেট আর ওপেনিং এক্সটার্নাল লাইবিলিটি বাদ দিলে ওপেনিং ক্যাপিটাল বেরিয়ে যাবে। বোঝা গেল কি করে করলাম? বোঝা গেল কি বললাম, কি করে করলাম? একই রকম ভাবে যদি ক্লোজিং ক্যাপিটাল বলে না দেয় তাহলে কি করে করব? ক্লোজিং অ্যাসেট, কি বললাম? ক্লোজিং অ্যাসেট আর ক্লোজিং এক্সটার্নাল লাইবিলিটি বাদ দিয়ে ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে বুঝতে পারলি? তার মানে ঘাবড়ানোর কিচ্ছু নেই, যদি কোশ্চেন ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় কি করে বের করবো? এরকম একটা জিনিস করবো। তাহলে কিন্তু এখানে একটা কথা আছে, মন দিয়ে শোন, এটাকে তুই ব্যালেন্স শিট লিখতে পারবি না। ব্যালেন্স শিট লিখলে তোকে পুরো পরিষ্কারভাবে কেটে দেবে। ব্যালেন্স শিট তোকে লেখা যাবে, তাহলে কি লিখতে হবে? এটাকে কি লিখতে হবে? ব্যালেন্স শিট না লিখে লিখতে হবে তোকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। কি বললাম বল? এবার বলি স্যার কেন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স লিখতে হয়? আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু ব্যালেন্স শিট, এটা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট লিখতে পারো না। ব্যালেন্স এটা তো এটা কি রেকর্ডস? চ্যাপ্টারের নাম কি? ইনকমপ্লিট রেকর্ডস। যদি কমপ্লিট রেকর্ডস হয় তখনই তুই ব্যালেন্স শিট লিখবি, ইনকমপ্লিট রেকর্ডসে কখনো ব্যালেন্স শিট লেখা যায় না, তাই জন্য এখানে লিখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। জিনিসটা বোঝা গেল? আচ্ছা, এবার প্রশ্ন হলো, আচ্ছা স্যার কখনো যদি কোশ্চেনে ড্রয়িংস বলে না দেয়, যদি কোশ্চেনে ড্রয়িংস বলে না দেয় তখন তুই জিরো ধরবি। কি ধরবি? ড্রয়িংস বলে না দিলে জিরো হবে, ঠিক আছে? বলে না দিলে কিছু নিবিই না। অ্যাডিশনাল ক্যাপিটাল বলে না দিলে নেব না। তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে তো? কি বললাম? তো তোকে এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তাহলে বোঝা গেল? প্রফিট লস বলে দেবে। এবার একটা অঙ্ক করি, একটা অঙ্ক দেখ, আমি কালকে একটা অঙ্ক পাঠিয়েছিলাম গ্রুপে, ওই অঙ্কটা বের কর, ওই অঙ্কটা করবো, ঠিক আছে? আবার পড়ছি কোশ্চেনটা, দেখ প্রথম দিয়েই পড়ছি। বলছে 2 নম্বর কোশ্চেনটা বলেছে আর রিটেল ট্রেডার ডাজ নট কিপ ডবল এন্ট্রি সিস্টেম। দেখ মন দিয়ে শোন, আমরা যে অ্যাকাউন্টস করি না, মেনলি আমরা যে অ্যাকাউন্টস করি ডবল এন্ট্রি সিস্টেমেই অ্যাকাউন্টেন্সিটা করি, ডবল এন্ট্রি সিস্টেমেই অ্যাকাউন্টস করি। আর যদি ডবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টস করার মানে কি? ডবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টস করার মানেটা হচ্ছে, মনে করার চেষ্টা কর, ডবল এন্ট্রি সিস্টেমে যেটা প্রপার করিস, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপর ফাইনাল অ্যাকাউন্ট। মানে শুনছিস, আমরা যেটা ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, ডবল এন্ট্রি সিস্টেম বলতে কাকে বোঝায়? জার্নাল করবো, লেজার করবো, ট্রায়াল ব্যালেন্স করবো, ফাইনাল অ্যাকাউন্ট, এগুলো ডবল এন্ট্রি সিস্টেম। আর সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে এগুলো কিচ্ছু করতে হয় না, কারণ এই সিঙ্গেল এন্ট্রিতে লিমিটেড রেকর্ড করা হয়, খুব কম রেকর্ড করা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করার কোনো প্রশ্নই উঠছে না। তাই বলছে এ রিটেল ট্রেডার ডাজ নট কিপ ডবল এন্ট্রি সিস্টেম, ও ডবল এন্ট্রি সিস্টেম মেনটেন করতে পারে না মানে সিঙ্গেল এন্ট্রি, ডবল এন্ট্রি মেনটেন করতে পারে না মানে সিঙ্গেল এন্ট্রি। বলছে হিজ ব্যালেন্স শিট অ্যাজ অ্যান্ড 1 জানুয়ারি 2001, 2001-এ ওর ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। কোশ্চেনটার দিকে দেখা, 2001-এর ব্যালেন্স শিট মানে 1 জানুয়ারি 2001। আচ্ছা বলতে পারবি এটা কোন ব্যালেন্স শিট? ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স শিট? দেখে বুঝতে পারছিস কিছু? দেখে কি বুঝতে পারছিস এটা ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং?
এটা ওপেনিং ব্যালেন্স শিট কি ক্লোজিং ব্যালেন্স শিট এটা জানার জন্য আমাকে আরো একটু পড়তে হবে কোশ্চেন, আরো একটু পড়তে হবে, ঠিক আছে তো। 1 জানুয়ারি 2001 একটা ব্যালেন্স শিট দিয়েছে, এরপরেই বলেছে হিজ পজিশন অ্যাজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2001, তার মানে 2001 শেষে কিছু ইনফরমেশন দিয়েছে, তার মানে এটা ওপেনিং ব্যালেন্স শিট, এটা ওপেনিং ব্যালেন্স শিট দিয়েছে। তো দেখ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে কি লেখা আছে? ক্যাপিটাল, তার মানে ওপেনিং ব্যালেন্স শিট থেকে যেই ক্যাপিটাল বেরোবে তাকে কি বলবে? ওপেনিং ক্যাপিটাল না ক্লোজিং ক্যাপিটাল? ওপেনিং ক্যাপিটাল। তারপরে একটা কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেল, কোশ্চেনে কি আমি বলতে পারি আমাকে ওপেনিং ক্যাপিটাল বলে দিচ্ছে, হ্যাঁ কি না? মন দিয়ে শোন কথাটা, এইগুলো কিছু কিছু জিনিস বুঝতে অসুবিধা হতে পারে। তোকে কোশ্চেনে ব্যালেন্স শিট দিয়েছে, হ্যাঁ কি না ব্যালেন্স শিট দিয়েছে, কোশ্চেনটা পড়ে দেখতে হবে, ব্যালেন্স শিটের ডেটটা দেখে বুঝতে হবে। তো ব্যালেন্স শিটের ডেট দেখে বল এটা ওপেনিং ব্যালেন্স শিট না ক্লোজিং ব্যালেন্স শিট? বলে স্যার কি করে বুঝবো? এখানে ডেট বলেছে 1/1/2001, 1 জানুয়ারি 2001 ব্যালেন্স শিট দিয়েছে, ঠিক তার নিচের লাইনেই বলেছে 2001 শেষে কিছু ব্যালেন্স দিয়েছে, তার মানে নিশ্চয়ই আগেরটা ওপেনিং ব্যালেন্স শিটই ছিল, বুঝতে পারলি তো? 2001 শেষে কিছু ব্যালেন্স দিয়েছে মানে ওখানে আরেকটা ব্যালেন্স শিট তৈরি হবে, ওটা থেকে ক্লোজিং ব্যালেন্স শিট হবে, বুঝতে পারলি তো? ওপেনিং ব্যালেন্স শিটে যেই ক্যাপিটাল তুই দেখতে পাচ্ছিস তাকে বলে ওপেনিং ক্যাপিটাল, এটা বোঝা গেল তো? ওপেনিং ক্যাপিটাল তোকে বলে দিয়েছে। প্রশ্ন হলো এখানে কি বলেছে? বলছে হিজ পজিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2001, 2001 শেষে কিছু জিনিস দিয়ে ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিয়েছে, ক্যাশ অ্যাট ব্যাংক দিয়েছে, স্টক দিয়েছে, ডেটার্স দিয়েছে, ফার্নিচার দিয়েছে, ক্রেডিটার্স দিয়েছে, তার মানে বুঝতে পারলি এই সমস্ত ঘটনা দিয়েছে। তাহলে এইগুলো কবে কোন তারিখে দিয়েছে? এইগুলো 2001 শেষে, তার মানে এখান থেকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এই ব্যালেন্স শিটটাকে কি বলবো? ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে সবার প্রথম তোদের কাজ কি? ওপেনিং ব্যালেন্স শিট পেয়ে গেছিস। দেখ আমি আবার বলছি, মন দিয়ে শোন, আমাদের যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে প্রফিট বের করতে গেলে কি কি জিনিস লাগে? ওপেনিং ক্যাপিটাল লাগে, ওপেনিং ক্যাপিটাল আছে কি নেই? আছে। তারপরে কি লাগতো? ক্লোজিং ক্যাপিটাল লাগতো তো ক্লোজিং ক্যাপিটাল অঙ্কে আছে, বলেছে কোশ্চেনে বলেছে ক্লোজিং ক্যাপিটাল, কি রে কোশ্চেনে বলেছে? কোশ্চেনে বলেনি, এত ভাবছিস কি করে? কোশ্চেনে খুঁজেই পাবি না ক্লোজিং ক্যাপিটাল বলেনি, না বললে বের করতে হবে। কি করে বের করব? ক্লোজিং ব্যালেন্স শিট খুলে। তাহলে ক্লোজিং ক্যাপিটাল যদি বলে না দেয় তখন কি করে বের করবো? ক্লোজিং ক্যাপিটাল, ক্লোজিং ব্যালেন্স শিট খুলে। তাহলে তোর প্রথম কাজ কি? ব্যালেন্স শিট খোলা। কি খোলা? ব্যালেন্স শিট। একটা ব্যালেন্স শিট খোল, ব্যালেন্স শিট খোল। 2 নম্বর অঙ্কটা, এই দেখ ব্যালেন্স শিটে দাগ কাটছে, জানিস তো ব্যালেন্স শিট কিভাবে দাগ হয়? এখানে লিখবো লাইবিলিটিস রুপিস, এখানে লিখবো অ্যাসেটস রুপিস, ঠিক আছে? কিন্তু এখানে ব্যালেন্স শিট লিখলে তোকে পরীক্ষায় কেটে দেবে। কি লিখবো? এইমাত্র বললাম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, মনে পড়ছে তো? লেখ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। অ্যাজ অন কত ডেট লিখবো? সুমন বল ডেটটা কি লিখবো? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন 31/12/2001। বোঝা গেছে? কিছু নেই কঠিন, আমি একদম বলছি এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি চ্যাপ্টার, কথাগুলো মন দিয়ে শোন। 31/12/2001 হয়ে গেল। তোরা নিজেরাই বলতে পারবি, আমাকে বলবি, আমি জিজ্ঞাসা করবো, তোরা ফটাফট বলবি। ক্যাশ ইন হ্যান্ড কত বলেছে বল? 4000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড 4000 টাকা দিয়েছে, কোথায় লিখবো? অ্যাসেট সাইডে লিখবো ক্যাশ ইন হ্যান্ড 4000 টাকা। লেখ অ্যাসেটে লেখ ক্যাশ ইন হ্যান্ড 4000 টাকা। তো এইগুলো কি বোঝাতে হবে? ক্যাশ ইন হ্যান্ড কেন অ্যাসেটে বসে? এইগুলো তো ফাইনাল অ্যাকাউন্ট করার পর আর কোনো বোঝানোর কোনো দরকারই নেই। ক্যাশ ইন হ্যান্ড কত টাকা বললাম? 4000 টাকা, লিখে দে 4000 টাকা ক্যাশ ইন হ্যান্ড। তারপর কি লিখবো বল? ক্যাশ অ্যাট ব্যাংক কত টাকা আছে? বল ক্যাশ অ্যাট ব্যাংক কত আছে? 2000 টাকা, লিখে দে অ্যাসেট সাইডে। নেক্সট স্টক কত টাকা আছে? স্টক দেখ, তুই যেটা বলছিস স্টক কত আছে দেখ, স্টক ভালো করে পড়। স্টক 5500 টাকা, না 5000 না। আর একটা কথা মন দিয়ে শোন, একটু কথা মন দিয়ে শোন। ওপেনিং ব্যালেন্স শিটের একটাও আইটেম তোকে জিজ্ঞাসা করবো না, তোকে নিচে কি বলে সেটা দেখতে হবে, সেটা মেইন। ক্লোজিংটা দেখতে হবে। তাহলে দেখ ক্লোজিং ব্যালেন্স শিটে যেটা ইনফরমেশন দিয়েছে, স্টক দিয়েছে 5500, এখানে লিখলাম 5500 টাকা, ঠিক আছে তো? শুনছিস? তারপর কি বলে? ডেটার্স কত বলেছে বল? কিন্তু একটা কথা তোকে মাথায় রাখতে হবে, ডেটার্স রিলেটেড কোনো, আচ্ছা এখানে দেখবি আমি যে বললাম না আইটেমগুলো, তার নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে, যা অ্যাডজাস্টমেন্ট বলেছে। আচ্ছা কি মনে হয়, মন দিয়ে শোন, এই যে অ্যাডজাস্টমেন্ট বলেছে ওটা কি ওপেনিং ব্যালেন্স শিটকে ইন্ডিকেট করছে না ক্লোজিং ব্যালেন্স শিটকে ইন্ডিকেট করছে? ক্লোজিং ব্যালেন্স শিট, এটা মাথায় রাখতে হবে তোকে। তার মানে বল ডেটার্স কত ছিল? 4600 টাকা, এখানে লিখলাম 4600। তো অ্যাডজাস্টমেন্ট কি বলেছে পর? বলি স্যার বি নম্বর অ্যাডজাস্টমেন্ট পড়তে পারছি, মানে বুঝতে পারছি
বলছে ব্যাড ডেট বলেছে 200 টাকা, ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ব্যাড ডেট থাকলে কি করতাম, অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট থাকলে কি করতাম, কার থেকে মাইনাস করতাম, ডেটার্স থেকে। তো করে দে মাইনাস, ডেটার্স থেকে ব্যাড ডেট মাইনাস কর 200 টাকা। বুঝতে পারছিস? ফাইনাল অ্যাকাউন্ট কিছু নেই, দেখ ফাইনাল অ্যাকাউন্টে করছি, কিচ্ছু নেই, পুরো সেম। ব্যাড ডেট কত টাকা বললি, তাহলে 4600 থেকে 200 বাদ দিলে কত হয়, 4400। তারপর কি করতাম মনে কর, ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম মনে পড়ছে, প্রভিশন ফর ব্যাড ডেট বাদ দিতাম। তো দেখ, তোকে দেখতে হবে আদৌ প্রভিশন ফর ব্যাড ডেট আছে কিনা, বল কত টাকা আছে প্রভিশন ফর ব্যাড ডেট, 5% করে ফেল। তাই খুব কঠিন লাগলো, এখানে কিছু নেই অঙ্কটার মধ্যে। প্রভিশন ফর ব্যাড ডেট 5% লিখে দে। 4600 5% করে দেখ কত বেরোচ্ছে, 600 5% করে দেখ কত বেরোচ্ছে। ওই সরি ভুল বললাম, এই যে 4400, এটা হবে, ভুল বললাম। 4400 5% করে দেখ কত বেরোচ্ছে, 220। তাই তো করেছিস, করে দেখেছিস, করে দেখ 4400 5% করে দেখ 220 বেরোচ্ছে কিনা, তারপর ক্যালকুলেট করে দেখবি। বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে, 4400 থেকে 220 বাদ দে। হ্যাঁ 4180। আচ্ছা, তারপর কি ছিল ডেটার্সের পর, কোশ্চেন পর ডেটার্সের পর ছিল ফার্নিচার, ছিল তো ফার্নিচার লেখ 1500 টাকা, তাই তো 1500 টাকা ছিল ফার্নিচার। তুই যদি ওপরের ব্যালেন্স শিট দেখিস, ওপরের ব্যালেন্স শিটে কত ছিল ফার্নিচার, আমি 1200 দেখবো না, আমাকে দেখতে হবে মেনটা দেখতে হবে। আমি ক্লোজিং ব্যালেন্স শিট করছি কত, 1500 টাকা। এবার কি করতাম, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় স্যার ফার্নিচার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতাম, মনে পড়ছে তো। তো এখানে দেখ ডেপ্রিসিয়েশন কি বলেছে, কত বলেছে বল, ডেপ্রিসিয়েশন 10%, মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন 10%। কত টাকা, 150 টাকা, তাহলে কত 1350 টাকা, ঠিক তো, বোঝা যাচ্ছে তো। দেখ অ্যাসেট কমপ্লিট, অ্যাসেট সাইড কমপ্লিট, ঠিক আছে। লাইবিলিটি সাইডে কি আছে, ক্রেডিটার্স কত, 6000 টাকা, এখানে লিখবো ক্রেডিটার্স 6000 টাকা। অ্যাসেট সাইড যোগ কর, কত হচ্ছে বল, যোগ করে বল কত হচ্ছে, 4 2 6 করে দেখ কত হচ্ছে, ক্যালকুলেট কত তারি, ক্যালকুলেট করে আমাকে বল কত হচ্ছে। এটা কত হচ্ছে, 17030। সে 17030টা এখানে লিখলাম, বল 6000 বাদ দিলে 11030 হচ্ছে, তাই তো। তো এটাকে কি বলবো বল দেখি, এটাকে যে বেরোলো 11030, এটা কি লিখবো, ক্যাপিটাল, ক্যাপিটাল, ঠিক ক্যাপিটাল। তাহলে এখানে ব্যালেন্সটা বেরোলো যেটা, তাকে বলে ক্যাপিটাল। কারণ কিছুক্ষণ আগেই আমি তোকে বারবার করে বোঝালাম ওটা খুলে, তাই তো। কি বললাম আমরা, কি জানি যত টাকা অ্যাসেট হয় তত টাকায় লাইবিলিটি হবে, লাইবিলিটির মধ্যে এক্সটার্নাল লাইবিলিটি বলে দিয়েছি, বাকিটা কি হবে, ক্যাপিটাল। তাহলে তোর ক্যাপিটাল কত বেরোলো বল, এই দিক টাকা কি হয়েছে, হ্যাঁ ক্যাপিটাল কত বলে 11030। এটাকে ব্র্যাকেটে লিখবি ব্যালেন্সিং ফিগার, কি লিখলাম, ব্যালেন্সিং ফিগার। তাহলে বোঝা গেল ক্যাপিটালটা কত বেরোলো। এবার অঙ্কটা পারা যাবে, ঠিক আছে তো, এবার অঙ্কটা পারা যাবে, করে ফেল। এবার দেখ প্রফিটটা বের করবো, তাহলে কি করতাম, ওয়ার্কিংস কি লিখেছিলাম, ওখানে লিখেছিলাম কি মনে পড়ছে, স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ প্রফিট, মনে পড়ছে, ওটা লেখ, দেখে দেখে লেখ, স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ প্রফিট লেখ, নিচে লিখছি স্টেটমেন্ট শোয়িং, এখানে লিখছি স্টেটমেন্ট শোয়িং কম্পিটিশন অফ প্রফিট, ঠিক আছে তো। এরকম দাগ হবে একটা, ঠিক আছে তো, রুপিস, এখানে লিখবি পার্টিকুলার্স, লিখলাম, লেখ। প্রথমে কি লিখবি, নিয়ম কি ছিল, একদম সেম জিনিস, আর বেশি বোঝানোর দরকার নেই। প্রথমে আরম্ভ করেছিলাম কোথা দিয়ে, ওপেনিং দিয়ে না ক্লোজিং দিয়ে, ক্লোজিং দিয়ে। তাহলে লেখ প্রথমে ক্লোজিং ক্যাপিটাল, লেখ ক্লোজিং ক্যাপিটাল কত টাকা, দেখতে পাচ্ছিস চোখের সামনে কত ক্লোজিং ক্যাপিটাল, 11030 টাকা। এখানে লিখবো 11030 টাকা। তার সঙ্গে কি করেছিলাম মনে কর, স্যার ড্রয়িংস যোগ করতে হয়। ড্রয়িংস কত দিয়েছে, কোশ্চেনটা একবার পড়ে নে, ড্রয়িংস কত দিয়েছে, কোশ্চেনটা পর, ড্রয়িংস কত দিয়েছে দেখ, বুঝতে পারছিস। বলছে হি উইথড্র, শোন সে টাকা তুলেছে, কত টাকা, 9000 টাকা তুলেছে। কোশ্চেন শেষ করিনি এখনো, শুধু ওইটুক পড়িস না, আরো একটু পড়তে হবে। ও 9000 টাকা তুলেছে, আউট অফ হুইচ, যার মধ্যে 9000 টাকার মধ্যে হি স্পেন্ড, সে খরচ করেছে 6000 টাকা, কেন, কস্ট অফ পারচেসিং মোটর কার ফর দ্য বিজনেস। মানে কি বলেছে,
বলছে ব্যবসার মালিক ব্যবসা থেকে 9,000 টাকা তুলেছে, যার মধ্যে 6,000 টাকা কি করেছে, 6,000 টাকা কি করেছে, বিজনেসের জন্য একটা মোটর কার কিনেছে। তার মানে ও অ্যাকচুয়ালি ড্রয়িং করেছে কত বলতে পারবি? 3,000 টাকা। এটা যদি বুঝতে পারিস তাহলে ঠিক, আর যদি এটা বুঝতে না পারিস তাহলে ভুল। 9,000 টাকা ব্যবসা থেকে টাকা তুলেছে, 9,000 টাকা তুলে 6,000 টাকার ফার্নিচার কিনেছে বা মোটর কার কিনেছে, সেটা ব্যবসায় নিয়ে চলে এসছে। মানে অ্যাকচুয়ালি ড্র করলো কত, 3,000 টাকায়। তোমরা লিখবি ড্রয়িংস কত, 3,000 টাকা। তাহলে এখানে লিখে দেয় ব্যাকেটে 9,000 মাইনাস 6,000, 3,000। ফার্দার ক্যাপিটাল আছে, মানে হ্যাঁ অ্যাডিশনাল ক্যাপিটাল আছে অঙ্কে, বলেছে কিছু না, কিছু তো বলেনি অ্যাডিশনাল ক্যাপিটাল। তার মানে কত হচ্ছে 11,030 সঙ্গে 3,000 যোগ করলে 14,030। এটাকে বলে কি অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এর থেকে মাইনাস করবো কি বল, ওপেনিং ক্যাপিটাল। কত বলেছে ওপেনিং ক্যাপিটাল, দেখ বলেই দিয়েছিল 12,000 টাকা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে 2,030 টাকা প্রফিট। বোঝা গেল অঙ্কটা শেষ? এই তো অঙ্ক, 2,030 টাকা হচ্ছে প্রফিট। ঠিক আছে, টুকে নে। এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে, একটা ছোট্ট একটা চেঞ্জ করতে হবে। এই যে মোটর কার, দেখ মনে করার চেষ্টা কর, এই যে এখানে যেটা করলাম না, ব্যবসার মালিক ব্যবসা থেকে কত টাকা তুলেছে বল, 9,000 টাকা তুলেছে। কত টাকা তুলেছে, 9,000 টাকার তুলেছে। 9,000 টাকার মধ্যে 6,000 টাকা কি জন্য খরচ করেছে, মোটর কার। 9,000 টাকার মানে 6,000 টাকা দিয়ে মোটর কার কিনেছে, বাকি 3,000 টাকা বাড়িতে নিয়ে গেছে। তাহলে 6,000 টাকা যে মোটর কার কিনেছে, মোটর কারটা কোথায় নিয়ে এসছে, ব্যবসায় নিয়ে এসছে। তাহলে ব্যবসায় নিয়ে আসলে মোটর কার কি অ্যাসেট না লাইবিলিটি? তাহলে মোটর কার নিয়ে এসছে, বিজনেসে নিয়ে এসছে মোটর কার, তাহলে বিজনেসের অ্যাসেট বেড়েছে না কমেছে? তাহলে অ্যাসেট সাইডে এটা 6,000 টাকা দেখাতে হবে, তাই তো? অ্যাসেট সাইডে 6,000 টাকা দেখাতে হবে। এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে তো? এখানটায় আমি করে দিচ্ছি একটু, এই জায়গাটার জন্য একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে তো? তো এখানটায় লিখতে হবে মোটর কার, এখানে লিখছি মোটর কার 6,000 টাকা। আচ্ছা দেখ কোশ্চেনের ডেপ্রিসিয়েশনটা কি বলেছিল, কার উপর কি মোটর কার উপর কত পার্সেন্ট, 10% উপর বলেছিল, তাই তো? মোটর কার উপর 10% ডেপ্রিসিয়েশন। এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন 10%। কত হচ্ছে 6,000 10% 600 টাকা। তাহলে কত হচ্ছে 5,400 টাকা। একটু যোগ করতে হবে, 17,030 সঙ্গে 5,400 যোগ করলে কত হচ্ছে, 17 আর 5 22,430। ঠিক আছে, এটা হচ্ছে 22,430, 22,430। সেই 22,430 থেকে 6,000 বাদ দিলে কত হচ্ছে 16,430, 16,430। তাহলে বুঝতে পারলি এই ক্যাপিটালটা ক্লোজিং ক্যাপিটাল, এখানে বসবে 16,430, 16,430। 16,430 সঙ্গে 3,000 টাকা যোগ করব, 19,430। 19,430 থেকে যদি 12,000 বাদ দিই তাহলে কত হচ্ছে 7,430। শেষ, এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে তো, বোঝা গেল তো? শেষ, অঙ্ক শেষ। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কিন্তু দুটো কথা বলে দিচ্ছি। দুটো কথা কি, তোরা দেখ ওপেনিং ব্যালেন্স শিটে বল ফার্নিচার কত ছিল, বলতে পারি ওপেনিং ব্যালেন্স শিটে ফার্নিচার কত ছিল? 12,000 টাকা। দেখ তো ওপেনিং ব্যালেন্স শিটে ফার্নিচার ছিল 1200। শুনছিস তো মন দিয়ে, কিছু করতে হবে না, কাটাছেড়া করতে হবে না, অঙ্ক শেষ। ওপেনিং ব্যালেন্স শিটে ফার্নিচার কত ছিল বল? ক্লোজিং ব্যালেন্স শিটে এখন ফার্নিচার কত আছে? 1500। মানে আগের বছর ব্যালেন্স শিটে ছিল 1200 টাকা, এখন 1500 হলো। তাহলে কি মনে হচ্ছে ফার্নিচার 300 টাকা নতুন করে কেনা হয়েছে। এবার কোশ্চেনে কোথাও বলেছে কত তারিখে ফার্নিচার কেনা হয়েছে? যদি তারিখ বলতো তাহলে ডেপ্রিসিয়েশন করতাম। যদি বলতো বছরের মাঝখানে ফার্নিচার কিনেছে, তখন ডেপ্রিসিয়েশন 6/12 হতো। কিছু বললেনি তো, আমি আর কোনো অ্যাজাম্পশন করিনি, আমি ধরে নিয়েছি বছরের, ঠিক আছে তো? আমি ধরে নিয়েছি বছরের শুরুতেই ফার্নিচার কেনা হয়েছে, বছরের শুরুতে আমি ধরে নিয়েছি বছরের শুরুতেই ফার্নিচার কেনা হয়েছে। ঠিক আছে তো? তো দেখ, তো বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে আর কিছু নেই, নর্মাল জিনিস ছিল তো। সুতরাং এই কথাগুলো যদি এখানে কোশ্চেনে যদি বলে দিত ফার্নিচার এত তারিখে কিনেছি, তার উপর ডেপ্রিসিয়েশন করতাম আলাদা করে, মাসের ব্যাপার করতাম। আর আরেকটা বড় কথা শোন, আরেকটা বড় কথা, ওখানে কি বলেছিল? ডেপ্রিসিয়েশন @10% পার অ্যানাম বলেছে। পার অ্যানাম মানে কি? মাস ক্যালকুলেট করতে হয়। পার অ্যানাম তো বলেনি, পার অ্যানাম না বললে পুরো সারা বছরের ডেপ্রিসিয়েশন হয়, তাই তো? ফুল ইয়ার। আমি প্রথম যখন ডেপ্রিসিয়েশন আরম্ভ করেছিলাম ওখানে বলেছিলাম 10%। আমি দুটো কথা বলেছিলাম, আমি বলেছিলাম কোশ্চেন যদি ডেপ্রিসিয়েশন শুধু 10% বলে আর 10% পার অ্যানাম বলে, দুটোর মধ্যে পার্থক্য আছে। পার অ্যানাম যদি বলে তখন তোমাকে মাসের ক্যালকুলেশন করতে হবে, আর যদি শুধু 10% বলে তখন মাসের ক্যালকুলেশন আসে না। এটা বলেছিলাম, ঠিক আছে তো? তো বেশ, অঙ্কটা শেষ হয়ে গেল।